ইটস হেমন্ত, হেমন্তকাল। অ্যাকচুয়ালি বলতে গেলে এখানে যদি ডিনোশন করি আমি এই অটামের, তো এই অটাম মানে কি হেমন্ত। হেমন্ত কোন সময়ের পর আসেন? শীত। শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। হ্যাঁ, তো এই যে পোয়েট জন ক্লেয়ার, তিনি একজন নেচার লাভার ছিলেন, অর্থাৎ ওয়ান টাইপ অফ আমি নেচার পোয়েট বলতে পারি। এরকম আমরা একজন নেচার পোয়েটের নাম জেনেছি, বলতে পারবে? তোমরা ক্লাস 7-এ তার পোয়েম পড়েছিলে একটা। না না, হ্যাঁ বাংলায় যদি বলতে হয় তাহলে পল্লী কবি জসিমউদ্দিন অবভিয়াসলি, কিন্তু ইংলিশে তোমরা ক্লাস 7-এ পড়েছিলে এই ভদ্রলোকের। হ্যাঁ, না না না, উই আর 7 বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থও একজন নেচার পোয়েট, তোমরা পড়তে পারো। হ্যাঁ, দ্য ড্যাফোডিলস বলে কবিতা আছে, অনেক কবিতা আছে। তারপরে ক্লাস 11-এই একটা তোমাদের কবিতা আছে, কম্পোজড আপন ইন ওয়েস্টমিনস্টার ব্রিজ, একটা সনেট বলে। তো যাই হোক, সেই বিষয়ে না গিয়ে লাভ নেই, কারণ এই যে জন ক্লেয়ার বলে যে পোয়েট, তিনি এই তার অটাম কবিতায় আমাদেরকে ডিনোট করেছে যে প্রকৃতি, অর্থাৎ এই যে যে সিজন চেঞ্জটা হচ্ছে। ধরো আমরা অ্যাকচুয়ালি তিনি একজন ইংল্যান্ডে থাকেন, মানে ইংলিশ পোয়েট। তো ইংল্যান্ড বা ইংলিশ পোয়েটদের মানে কান্ট্রিজগুলোতে কি হয় না, ওখানে ওদের উইন্টার সিজনটা খুব বেশি, তার তুলনায় সামার সিজনটা খুব কম। তাহলে যেমন আমাদের কাছে যেমন সামার সিজনটাই বেশি, ফলে আমরা উইন্টারকে সেলিব্রেট করি, তেমনি ইংল্যান্ড বা ওই ইউরোপিয়ান কান্ট্রিজগুলোতে ওরা সামারটাকে সেলিব্রেট করে। মানে ওদের সামার আমাদের কাছে ওই শীতকালেরই সমান। ওই টাইমে ওরা মানে ওদের যেমন আনন্দ মুখরতা, যেমন আমরা যেমন শীতকালে সব ঘুরতে ঘুরতে যাই বা এটা করি, মানে অ্যামেজমেন্ট বা মেরিমেন্ট করি, তেমনি সেই টাইমটা ওরা হচ্ছে সামার টাইমে করে। তাই বলছি এই যে উইন্টার টাইমটা কি হয়, শুষ্কতা, রুগ্নতা চারিদিকে প্রকৃতির মধ্যেও আমরা দেখতে পাই। সেইটাকে কবি তার এই কবিতায় সূক্ষ্মভাবে তুলে ধরেছে। তো দেখো এখানে পোয়েটের সম্পর্কে বলেছে, প্রেজেন্টস আ পেন পিকচার অফ দ্য মেলো বিউটি অফ অটাম ইন দ্য কান্ট্রি সাইড। তাহলে কান্ট্রি সাইডের একটা সৌন্দর্যের দৃশ্য তিনি বর্ণনা করেছেন আজকের আমাদের এই পোয়েমের মাধ্যমে, বা একটা সুন্দর চিত্রণ তিনি অঙ্কন করেছেন লেখার মাধ্যমে। অ্যাজ দিস সিজন কামস বিফোর উইন্টার, যেহেতু একদম আমি এটাই বললাম উইন্টারের আগেই কি আসে, অটাম, তাই ইট ইজ ক্যারেক্টারাইজড বাই ফলিং লিভস, বেয়ার ব্রাঞ্চেস অ্যান্ড স্ট্রং উইন্ডস। তাহলে এটাকে কি তিনটে ভাগে এসে ডিনোট করছে এই টাইমটাকে? ফলিং লিভস, এই সময় গাছ থেকে পাতা ঝরে পড়ে। বেয়ার ব্রাঞ্চেস মানে কি, পাতা ঝরে পড়লে কি হবে, ডালপালা নগ্ন হয়ে যাবে, মানে বেয়ার। অ্যান্ড নেক্সট হচ্ছে স্ট্রং উইন্ডস, অর্থাৎ বাতাসের তীব্রতা আমরা দেখতে পাবো। তাহলে ইন্ট্রোডাকশন বোঝা গেল। এইবার কবিতায় আসি। কবিতাটি সব পোয়েমে এই নিয়মটা ফলো করা হয়। সব পোয়েমে ছন্দ থাকে না। কেউ বলতে পারবে পোয়েমের কোন জিনিসটাকে, মানে একটা যেটা তোমরা এতদিনে লক্ষ্য করেনি কেউ, তোদের বলেছিলাম, পোয়েমের প্রত্যেকটা লাইন প্রথম শুরু হয় বড় হাতের দিয়ে। খেয়াল করে দেখো, যেটা মাঝখানে হোক বা যাই হোক না কেন, ফার্স্ট লাইন প্রত্যেকটা শুরুর লাইনের প্রথম অক্ষরটা বড় হাতের হয়। কেননা এটা নিয়ম। জাস্ট দেখো, আই লাভ দ্য ফিথফুল গাস্ট দ্যাট শেকস দ্য কেজমেন্ট অল ডে। তাই বলছে কবি বা অথার, এই মানে পোয়েট কি ভালোবাসে, যে ফিটফুল অর্থাৎ এই অনিয়মিত যে দমকা বাতাস, গাস্ট মানে দমকা হাওয়া বা বাতাস, যেটা শেকস নাড়িয়ে দেয়, দ্য কেজমেন্ট অল ডে। কেজমেন্ট মানে হচ্ছে বড় কাঁচের জানলা। বড় কাঁচের জানলা কীরকম আমি তোমাদেরকে বলি, তোমরা কেউ ইংলিশ মুভি বা সিনেমা বা ওয়েব সিরিজ দেখেছো বা কিছু, দেখবে যে ওই ওয়েস্টার্ন কান্ট্রিতে কাঠের বাড়ি হয়, খুব দেখবে কাঠের বাড়ি হয়, এবং কাঠের বাড়িতে তো আর নিশ্চয়ই বিম করে জানলা মানে গলাদের জানলা হয় না, তাই ওরা দেখবে ওই কাঁচের দিয়ে কাঠের কাঠামো দিয়ে জানলা থাকে। ফলে সেখানে যদি বড় জানলা হয় তাহলে স্বাভাবিক সেখানে যদি ধরো এরকম বাতাস লাগে, তাহলে সেই বাতাস কী হবে, ঝনঝনিয়ে মানে কাঁপতে থাকবে যদি এরকম বাতাস এসে ধাক্কা মারে। তাই এখানে বলেছে যে আই লাভ দ্য ফিটফুল গাস্ট দ্যাট শেকস দ্য কেজমেন্ট অল ডে। সারাদিন ধরে ওই যে দমকা অনিয়মিত বাতাস আমার জানলার উপর আছড়ে পড়ছে এবং তার যে কম্পন, সেই ঝনঝনানি আওয়াজ, সেটা সে ভালোবাসে। গাস্ট হচ্ছে দমকা হাওয়া। And from the mossy elm trees takes the faded leaves away, twirling them by the window pane with thousand others down the lane. তাহলে বলছে from the mossy elm trees takes the faded leaves away. তাহলে বলছে mossy elm trees মানে মস কি, তোমরা সায়েন্সে পড়েছো? হ্যাঁ, মশা না, মস হচ্ছে এক ধরনের শ্যাওলা জাতীয়, মানে গাছের গায়ে যেমন হয়। তাই বলছে সেই গাছের গায়ে মস
তাই বলছে মসি এলম ট্রি, অর্থাৎ এলম গাছের গায়ে ওই মসে ভর্তি, ওরকম একটা গাছের টেক্স দ্য ফেডেড শিপ অ্যাওয়ে, সেখান থেকে সে কি করছে, সেই যে ফেডেড মানে বিবর্ণ পাতা, অর্থাৎ ধরে নিতে পারি শুকিয়ে যাওয়া পাতা, সেই পাতাগুলো সে ওই হাওয়ায় বয়ে নিয়ে যাচ্ছে। টুইলিং দেম বাই দ্য উইন্ডো প্যান, এবং সেটাকে এরকম ঘুরপাক মানে ওই তার বাতাসে ওই পাতাগুলোকে, শুকনো পাতাগুলোকে বা বিবর্ণ পাতাগুলোকে এরকম ঘুরপাক খাওয়াতে খাওয়াতে কোথায় নিয়ে যাচ্ছে, উইন্ডো প্যান। উইন্ডো প্যান মানে ওই জানলার যে কাঁচের সার্সি, সেই সার্সিতে গিয়ে লাগছে, মানে সারাদিন ধরে কাঁচের যে সার্সি হয় সেটাখানে। উইথ 1000 আদার্স ডাউন দ্য লেন, এবং তারপর সেখান থেকে কোথায় নিয়ে যাচ্ছে, পথের মধ্যে দিয়ে যেখানে আরো হাজার হাজার পাতা পড়ে রয়েছে সেই পাতার সাথে বয়ে নিয়ে যাচ্ছে। দেখো প্রথম স্ট্যান্জা ক্লিয়ার। তাহলে আমরা প্রথম স্ট্যান্জায় কবি কার সম্পর্কে মাইনিউট ডিটেল দিয়েছেন, উইন্ড সম্পর্কে, উইন্ডের কার্যকারিতা সম্পর্কে, বোঝা গেল। পড়ো সেকেন্ড স্ট্যান্জায় যাচ্ছি। আই লাভ টু সি দ্য শেকিং টুইগ। টুইগ মানে কি, টুইগ মানে ওই পাতার, কচি পাতার সামনের যে অংশ দুটো থাকে, যে দুটো বা তিনটে পাতা থাকে, এটা একটা প্রচলিত বাংলায় আছে। হিন্দু মায়েরা বা হিন্দু বাড়ির মানে বউয়েরা এই জিনিসটা, না 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 মুকুল না, এই জিনিসটা, না না না, এই জিনিসটা লাগায় পুজোতে। আম গাছের হয় পল্লব, পল্লব 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 বা হচ্ছে ওই টুইগ, অর্থাৎ সামনে যে কচি পাতা থাকে, সেই কচি পাতা পুজোয় যেমন লাগে তাই বলছে। আই লাভ টু সি দ্য শেকিং টুইগ, অর্থাৎ কবি ভালোবাসেন এটাও দেখতে কি, যে সেই হাওয়াতে যে দুলছে বা নড়তে থাকা ওই সেই কচি পাতা বা সামনের ওই পল্লবের অংশ। ডান স্টিল দ্য শার্ট অফ ইভ, এখানে ইভ বলতে ইভিনিং বলেছে, তাহলে ডান স্টিল দ্য শার্ট অফ ইভ, অর্থাৎ যতক্ষণ না কি হয়, সন্ধে নামে বা সন্ধে নামার আগে পর্যন্ত সেই টুইগের যে নড়াচড়া বা কম্পন তিনি দেখতে ভালোবাসেন। দ্য স্প্যারো অন দ্য কটেজ রিক, রিক মানে হচ্ছে কুটিরের বেরিয়ে থাকা অংশ, মানে এখন কুটির বলতে ধরো এরকম কোনো, এই যে ছবিতেই যদি দেখো এরকম চাল, তো এখন দেয়াল বরাবরই তো চাল হয় না, চাল একটু অংশ বেরিয়ে থাকে, তাই ওই যে বাড়তি যে মানে ওয়ান টাইপ অফ কার্নিশ ধরে নাও, ওই কার্নিশের অংশে কে বসে আছে, স্প্যারো। এই স্প্যারো দিয়ে একটা কবিতা ছিল তোমাদের, এইটা কি, সামার ফ্রেন্ডস, কার লেখা, হ্যাঁ মেরি ল্যাম্ব। তাই সেই স্প্যারো অর্থাৎ চড়ুই পাখি কোথায় বসে আছে, ওই কটেজ রিক মানে ওই চালের বর্ধিত অংশে বা বাইরের অংশে বসে আছে। হুজ চার্প উড মেক বিলিভ, যার চার্প মানে কি, কিচির মিচির, কাকে বিশ্বাস করতে বাধ্য করছে, কবিকে, দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লাটিং বাই ইন সামার্স ল্যাব উইথ ফ্লাওয়ার্স টু লাই। তাই বলছে সেই স্প্রিং মানে কি, বসন্ত যেন কবির সঙ্গে ছলনা করছে, যেমন ভালোবাসায় লোকে ছলনা করে, তেমনি বলছে কবির সাথে, মানে যেন ওই স্প্যারোর যে ডাক, অর্থাৎ অসময়ে স্প্যারোর যে ডাক, সেটা কবিকে কি ছলনা করে বোঝাচ্ছে কি, যে যেন বসন্ত এসে, মানে বসন্ত ফ্লার্ট করছে তাকে, অর্থাৎ বসন্ত এখনো যায়নি, মনে হয় তার মনে আছে, বাট ইন সামার্স ল্যাব উইথ ফ্লাওয়ার্স টু ডাই, তাহলে সে ছলনা করে কি করেছে না, বসন্তের যে ফুল, সেই ফুলগুলোকে ঘুমিয়ে রেখেছে কার কোলে, ল্যাপ মানে কোল, কার কোলে, গ্রীষ্মের কোলে। তার মানে কি, আবার যখন এই উইন্টার চলে যাবে, সেই ঘুমিয়ে পড়া ফুলগুলো আবার জেগে উঠবে কখন, সামারে বা গ্রীষ্মকালে। বোঝা গেল লাইনটার মানে। নেক্সট স্ট্যান্জা দেখো। আই লাভ টু সি দ্য কটেজ স্মোক, আমি ভালোবাসি কি, কটেজ স্মোক, অর্থাৎ কটেজ মানে কি, এখানে ঘর বলো বা কটেজ মানে ধোঁয়া না, স্মোক মানে ধোঁয়া। দেখবে শীত প্রধান দেশে কি থাকে, ওদের ঘর মানে ঘর বা শরীর গরম রাখার জন্য ফায়ার প্লেস থাকে, দেখবে এরকম উডেন ফায়ার প্লেস থাকে, সেই ফায়ার প্লেসে দেখবে চিমনি এরকম দিয়ে, দেখবে চালের বাইরে থাকে, তোমরা এই পরের ছবিতেও দেখতে পাবে, দেখবে একটা উঁচু মতো অংশ রয়েছে, ওটাকে চিমনি বলে কনসিডার করতে পারো, যেমন ওই বলে স্যান্টা নাকি চিমনি দিয়ে নামে, হ্যাঁ, তো যাই হোক ওই ফায়ার প্লেসে, তাই বলছি সেখান থেকে যে ধোঁয়াটা বেরোচ্ছে, কার্ল আপওয়ার্ডস থ্রু দ্য নেকেড ট্রিজ কেন, কারণ ওই টাইমে কি গাছপালার পাতা ঝরে যাওয়ার সময়, সেই পাতা ঝরে গেলে গাছ কি বেয়ার, খালি, অর্থাৎ পাতাহীন, শুধু ডালপালা, তাই সেই ডালপালার মধ্যে দিয়ে ওই চিমনি দিয়ে কাল মানে কি, কুণ্ডলি, তাহলে এরকম কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে কি হচ্ছে, ধোঁয়া বেরোচ্ছে। কবি সেই দৃশ্যটাও দেখতে ভালোবাসেন। দ্য পিজিয়ান নেসেল রাউন্ড দ্য কোট মানে এখানে তাদের নেস্ট অর্থাৎ বাসা, তাহলে পিজিয়ান মানে কি, পায়রারা তাদের বাসায়, এখানে নেসেল রাউন্ড বলতে কমফোর্টেবল, অর্থাৎ তাদের এখন বাইরের আউটার অ্যাক্টিভিটি কম, কারণ আস্তে আস্তে কি উইন্টার আসছে, তারা এখন কি করবে, নিজেদের বাসায় থাকার চেষ্টা করবে, তাই বলছি সেখানে তারা কমফোর্টেবল হয়ে রয়েছে। অন ডাল নভেম্বর ডেজ লাইক দিস, ডাল নভেম্বর ডেজ মানে কেন বলেছে, অর্থাৎ ডাল বলতে কি এখানে কি বোকা, না, এখানে ডাল বলতে বুঝিয়েছে যে প্রকৃতির এখন কি কোনো সৌন্দর্য নেই,
তাহলে এখন এই জায়গাটা ধরো তুমি একটা ডেজোলেট আইল্যান্ডে গেলে বা ডেজোলেট ডেজার্টে গেলে, শুধু মরুভূমি আর মরুভূমি দেখছো, কেউ নেই, কোনো গাছপালা কিছু নেই, তাহলে তোমার সেই জায়গাটা কেমন লাগবে? ভালো লাগবে না। তাই বলছে অন ডাল নভেম্বর ডে, অর্থাৎ এখানে কি ইন্ডিকেট করতে চাইছে নভেম্বর ডেজ বলে, মানে এই টাইমটা লেন্থ, এই সিজন টাইমটাকে, অর্থাৎ এই সিজন টাইমটাকে করেছে যে এই টাইমটা এরকম বেয়ার, হ্যাঁ, চারিদিকে রুক্ষতা শুষ্কতা, যে ফ্যাকা, অর্থাৎ নেচারের যে কালার থাকে সেই কালারটা এখন কি ফেড হয়ে গেছে, ফেডেড অ্যাওয়ে, সেইটা ডিনোট করার জন্য ডাল নভেম্বরটা বলেছে। ডাল নভেম্বর ডেজ লাইক দিস, অর্থাৎ এরকমই থাকে এই সময়টা। দ্য কক আপন দ্য ডাং হিল ক্রোয়িং, কক মানে কি মোরগ, মোরগ, ডাং মানে কি গোবর, গোবরের সেটা স্তূপ, এখানে হিল মানে পাহাড় বলে দিও না, হ্যাঁ, গোবরের একটা স্তূপের ওপর, ক্রোয়িং মানে কি সে চিৎকার করছে বা ডাকছে। দ্য মিল সেলস অন দ্য হিথ আর গোয়িং, এই হিথ শব্দটা মানে কি, হিথ মানে হচ্ছে পতিত বা অনুর্বর জমি, হ্যাঁ, ফাঁকা জায়গা বলতে পারো। এই হিথ শব্দটা তোমরা আর এক জায়গায় পড়বে যদি 11-এ এই সিলেবাস থাকে তোমাদের। ম্যাকবেথ বলে একটা শেক্সপিয়ারের নাটক আছে, সেই নাটকের মানে একটা গল্প স্টোরি ফর্মে তোমরা পড়বে। হ্যাঁ, কিসের? ওই তো বলছি তো, দ্য মিল সেলস অন দ্য হিথ আর গোয়িং। মিল মানে এখানে উইন্ড মিলের কথা বলেছে, অর্থাৎ বায়ুকলগুলো ঘুরছে বা চলছে। অন দ্য হিথ আর গোয়িং, অর্থাৎ জোরে জোরে ঘুরছে, কেন না বাতাস কি জোরে বইছে। আর হিথ মানে পতিত বা অনুর্বর জমিতে। খেয়াল করে দেখবে এই উইন্ড মিলগুলো কোন জায়গায় বসায় অনেক ফাঁকা এবং যে জমিটা কাজে লাগছে না সেই, যেমন আমরা কোথায় দেখেছি আমাদের ওই বকখালির ওদিকটায় রয়েছে, কারণ ওটা হচ্ছে সমুদ্র পার্শ্ববর্তী জমি, ওখানে চাষ করা যাবে না। দ্য ফেদার ফ্রম দ্য র্যাভেন্স ব্রেড, র্যাভেন মানে দাঁড় কাক, দাঁড় কাকের বুকের যে পালক, সেই পালক ফলস অন দ্য স্টাবেললি, ফল কোথায় গিয়ে পড়ছে, একটা স্টাবেললি, অর্থাৎ এখানে নাড়া, নাড়া জিনিসটা তোমরা বলছি, ধরো ওই যখন চাষ হয়, চাষের যে চাষ করার পর দেখবে ওই ধান, এটা তোমরা তো নিজেও দেখেছো, ধানের কাটার পর দেখবে যে ওই যে এ অংশটা থাকে না, গোড়া পড়ে থাকে, ওটাকে বলা হয় বাংলায় ভাষা বলা হয় নাড়া। এখন ওইটা যখন দেখবে ওই বলছে ওর ওপরে পড়বে স্টাবেলি, লি মানে হচ্ছে ঘাস বিস্তৃত জমি, অর্থাৎ জমিতে তখন ঘাস থাকবে, এবং ওই যে কেটে থাকা অংশ, অর্থাৎ ফসল কাটা হয়ে গেছে, তার মানে কি এখন হারভেস্ট সিজনও নয়, উইন্টার এসে গেছে, কারণ হারভেস্ট সিজনে তো আর পাবে না, কারণ এখন তো ওদের ধর স্নোফল যদি হয় বা এই হয় তাহলে ফসল হবে না, তাই বলছে হারভেস্ট সিজন চলে গেছে, অর্থাৎ নেচার যে আরো ফেডেড হয়ে যাচ্ছে সেটা তার এই পিকচারাইজেশন করেছে। দ্য অ্যাকর্নস নিয়ার দি ওল্ড ক্রোজ নেস্ট ফল প্যাটারিং ডাউন দ্য ট্রি, অ্যাকর্নস মানে কি, এই শব্দটা তোমরা পড়েছো লাস্ট ক্লাস 8-এর লাস্ট চ্যাপ্টার, দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজে, কি গাছের ফল, ওক গাছের ফল। তাহলে বলছে দি অ্যাকর্নস নিয়ার দি ওল্ড ক্রোজ নেস্ট ফল প্যাটারিং ডাউন দ্য ট্রি, অর্থাৎ একটা ওল্ড ক্রো, অর্থাৎ বৃদ্ধ বা বয়স্ক একটা কাকের বাসার কাছের যে অ্যাকর্নগুলো ছিল সেগুলো কি ফল প্যাটারিং, টুপটাপ করে ঝরে পড়ছে, ডাউন দ্য ট্রি না গাছ থেকে। দ্য গ্রান্টিং পিগস, ঘোতঘোত করা শুকর বা শুয়োরগুলো, দ্যাট ওয়েট ফর অল, যারা কিনা এটার জন্য অপেক্ষা করেছিল, স্ক্রাম্বেল অ্যান্ড হ্যারি হোয়ার দে ফল, অর্থাৎ তারা হুড়োহুড়ি ছুটোছুটি করে সেখানে যাচ্ছে, হোয়ার দে ফল, অর্থাৎ যেখানে ওই অ্যাকর্ন ফলগুলো পড়ছে, কেন ওখানে কালেক্ট করবে তাই। ক্লিয়ার? এবার যেটা আমি বলিনি সেটা বলি, যে ইন্টারেস্টিং জিনিসটা, এটাকে একটা কবিতার একটা রাইমিং স্কিম আছে, এটাকে বলে রাইমিং স্কিম, অর্থাৎ ছন্দের কিভাবে মানে ছন্দ কিভাবে চলেছে। দেখো, প্রথম লাইন শেক্স, 3 নম্বর লাইন টেক্স, 2 নম্বর লাইন ডে, 3 নম্বর লাইন অ্যাওয়ে, 4 আর 5 আর 6 নম্বর লাইন দেখো পেন আর ল্যান। সেম স্ট্যান্ডায় দেখো পরের লাইন টুইক রিগ, 2-4 দেখো ইভ বিলিভ, তারপরে 5 আর 6 দেখো বাই লাই। তাহলে মিল আছে, এই কিছুটা না, এইটাই ছন্দ, আর এইভাবেই মিল থাকবে। তাহলে আমি দেখছি কি 1 নম্বর লাইনের সঙ্গে ক নম্বর লাইনের মিল, 3 নম্বর, 2 নম্বরের সাথে 4 নম্বর, আর 5 আর 6 1। তাহলে এই প্রথম 4টে লাইনকে বলা হয় কোয়াট্রেন্ট, 4টে লাইন বিশিষ্ট, আর লাস্টের দুটোকে বলা হয় কাপলেট।